নমস্কার, আমি ডক্টর অনিন্দ্য মৈত্র, কনসালটেন্ট ফিজিশিয়ান ও নেফ্রোলজিস্ট। আজকে আপনাদের সামনে এসেছি একটু কথা বলতে অ্যাবাউট ক্রনিক কিডনি ডিজিজ। আমরা জানি ইদানিংকালে ভারতবর্ষে পৃথিবীর নানান জায়গায় এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর কিছু চলছে। এবং এই ক্রনিক কিডনি ডিজিজ এমন একটা জায়গায় পৌঁছচ্ছে আস্তে আস্তে, যেখান থেকে মানুষের উদ্বেগ বাড়ছে, কিডনির অসুখ সম্বন্ধে মানুষের অনেক প্রশ্ন বাড়ছে, কিডনি ডিজিজ নিয়ে অনেক কথা উঠছে, তার চিকিৎসা নিয়ে অনেক কিছু চলছে, ওষুধ বিশুধ সব কিছু নিয়ে। সমস্ত কথা তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। আমি খুব বেসিক্যালি ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করার ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আলোচনা করতে চাইছি আজকে। যেটা মেনলি বলবো সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজের দুটো প্রধান কারণ। যে দুটো প্রধান কারণ হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন। এই দুটো প্রধান কারণের জন্য ক্রনিক কিডনি ডিজিজ দিন দিন বাড়ছে আমাদের দেশে এবং সারা পৃথিবীতে। এছাড়াও ক্রনিক কিডনি ডিজিজে আরও কারণ আছে, যেমন পলিসিস্টিক কিডনি ডিজিজ, যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস ইত্যাদি। কিন্তু আমি আজকে মূলত কথা বলবো যে দুটো প্রধান কারণ নিয়ে। সে দুটো কারণের পেশেন্ট আমরা খুব বেশি পেয়ে থাকি আমাদের চেম্বারেও। ক্রনিক কিডনি ডিজিজ, যখন আমরা একটা কথা ইউজ করছি ক্রনিক, তার মানে হচ্ছে এই অসুখটা একটা অ্যাকিউট স্টেজ থেকে বা আস্তে 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 বাড়ার জায়গাতে গিয়ে পৌঁছচ্ছে, তখন সেটাকে আমরা ক্রনিক বলছি। প্রধানত যখন আমাদের কাছে পেশেন্ট আসে চেম্বারে, আমরা এই ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যখন আলোচনা শুরু করি, তখন প্রথম যে খারাপ খবরটি আমরা পেশেন্টদের দিই সেটা হচ্ছে ক্রনিক অসুখ কখনো সারানো যায় না, যথা ক্রনিক লাং, ক্রনিক লিভার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক হার্ট ডিজিজ, কোনোটারই কিন্তু আমরা সারাতে পারি না। কিন্তু আমরা স্পেশালিস্ট, আমরা কি করতে পারি? আমরা অসুখটাকে একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করতে পারি, অর্থাৎ অ্যারেস্ট করতে পারি তার প্রোগ্রেশনটা। ক্রনিক কিডনি ডিজিজ প্রধানত 5টি স্টেজে আমরা ভাগ করি: স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3A, B, স্টেজ 4 অ্যান্ড স্টেজ 5। এই যে স্টেজগুলো, এই স্টেজিংগুলো হয় মূলত গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট আমরা দেখে এই স্টেজিংগুলোকে করা, অর্থাৎ কিডনি কতটা ফাংশন করতে পারছে সেটাকে আমরা GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলছি, এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এইটা আমরা অঙ্ক কষে বার করি, করে ডিজিজটা স্টেজিং করি। যদি দেখা যায় এর বিভিন্ন পরিসংখ্যান আছে, সাধারণত যদি 15 নিচে চলে যায় EGFR, তাহলে আমরা বলি এটা স্টেজ 5 ডিজিজে পৌঁছে গেছে, যখন ডায়ালিসিসের প্রশ্ন আসে। কিন্তু তার আগে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে দুটো প্রধান কারণ ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ ডায়াবেটিস এবং হাইপারটেনশন, যেটা শুরুতেই বললাম। ডায়াবেটিস এমন একটা অসুখ যেটা মানুষের শুরু হলে তার চিকিৎসা প্রথম দিক থেকে করলে অসুখটা অনেকটাই কন্ট্রোলে থাকে। হাইপারটেনশনের ক্ষেত্রে একই কথা বলা, যদি শুরু থেকে অসুখটা ধরা যায় সেটা কন্ট্রোল করাটা অনেক সহজ হয়। যেহেতু এই দুটো কারণ, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো কারণই হচ্ছে খুব প্রধান কারণগুলোর মধ্যে দুটি, এই অসুখগুলো হলে যেটা দরকার সেটা হচ্ছে যে এই অসুখগুলোকে কন্ট্রোল করা, যেটা প্রথমেই বললাম, এবং কন্ট্রোল করার জন্য ওষুধ, ডাক্তার রেগুলারলি দেখানো। কিন্তু যেটা মূলত যেটা বক্তব্য থাকবে এখানে, যে যখনই আপনার হাইপারটেনশন বা ডায়াবেটিস ধরা পড়ছে, তখন কিডনি ফাংশন টেস্ট অবশ্যই শুরু করা। স্পেশালি যদি দেখা যায় যে ডায়াবেটিস বা হাইপারটেনশনের বয়স 3 থেকে 5 বছরের বেশি, সেখানে আপনার ডাক্তারবাবুর, যিনি আপনাকে রেগুলারলি দেখছেন, তিনি আপনাকে কিডনি ফাংশন টেস্টগুলো করতে বলবেন বা বলা উচিত। কারণ ডায়াবেটিস বা হাইপারটেনশন যখন ডায়াগনোসিস হচ্ছে, তখন কিডনি ফাংশন টেস্টগুলোকে না করলে আমরা কিডনির অবস্থাটাকে কিন্তু কোনোভাবেই আমরা এস্টিমেট করতে পারবো না, বা কোনোভাবেই আমরা কিডনির অবস্থাটা কতটা খারাপ হচ্ছে সেটা বুঝতে পারবো না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেটা বলে নেওয়া ভালো, যে ক্রনিক কিডনি ডিজিজ ইজ আ ভেরি সাইলেন্ট ডিজিজ, অর্থাৎ অসুখটা শুরুর দিকে খুব একটা ধরা পড়ে না। তার কারণ তার কোনো সিমটম আসে না, অনেক সময়তেই আসে না। এবার এই সিমটমগুলো কী, এটা নিয়ে খুব ছোট্ট করে যদি আলোচনা করি, যখন অসুখটা বেড়ে যায়, অর্থাৎ স্টেজ 4 বা স্টেজ 5 ডিজিজের স্টেজে চলে যায়, তখন এই সিমটমগুলো শুরু হয়, যথা নশিয়া হতে পারে, ভমিটিং টেন্ডেন্সি হতে পারে, অখিদে বা অ্যানোরেক্সিয়া হতে পারে, রিলিং অফ হেড বা মাথা ঘোরা হতে পারে, উইকনেস আসতে পারে, স্লিপলেসনেস আসতে পারে, অর্থাৎ ঘুম না হওয়া হতে পারে, প্রচণ্ড রকম একটা কনফিউশন স্টেট হতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে, যে কিরকম একটা অদ্ভুত কনফিউশন হচ্ছে। হাত পা ফোলাগুলো আরেকটু পরে শুরু হয়। সেই হাত পা ফোলাগুলোকে আমরা অ্যানাসার্কা বলি, যেখানে শরীর ফুলতে আরম্ভ করছে, হাত পা ফুলতে আরম্ভ করছে। পেচ্ছাপ কমে যাওয়া হতে পারে পরের স্টেজে। পেচ্ছাপ দিয়ে আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড ফেনা বেরোচ্ছে, প্রোটিনিউরিয়া হতে পারে।
এই জিনিসগুলো যখন শুরু হয়েছে তখন আমরা বুঝতে পারবো যেটা কিন্তু সিমটমলেস থেকে উইথ সিমটম ডিজিজ স্টেজে চলে গেছে। অর্থাৎ ক্রনিক ডিজিজ যেটা শুরু হয়েছিল স্টেজ 1 স্টেজ 2 যেখানে সাইলেন্ট ছিল, যেখানে আমি কিছু বুঝতে পারিনি, সেখান থেকে চলে গেল হচ্ছে স্টেজ 4 বা স্টেজ 5 স্টেজে। এইবার যেটা ঝামেলার ব্যাপার সেটা হচ্ছে যখন আপনার ডায়াবেটিস বা হাইপারটেনশন ধরা পড়ছে, সেই সময় যদি আমরা কিডনি ফাংশন টেস্ট, যথা খুব বেসিক জিনিস যেগুলো আপনারাও মনে রাখতে পারেন এবং ডাক্তার না বললেও আপনারা করে নিতে পারেন, খুব বেসিক হচ্ছে ইউরিয়া, ক্রিয়াটিনিন, পটাশিয়াম, হিমোগ্লোবিন অ্যান্ড পিসিভি। আবার বলছি, ইউরিয়া, ক্রিয়াটিনিন, পটাশিয়াম, হিমোগ্লোবিন অ্যান্ড পিসিভি, প্যাক সেল ভলিউম। এইটা হচ্ছে ব্লাডের মধ্যে করা ডাক্তারের কাছে যাওয়ার আগে, মানে যদি আপনার মনে হয় যে আপনার কিডনি ফাংশন টেস্ট করা দরকার। এছাড়া একটা ইউরিনের রুটিন পরীক্ষা, ইউরিন REMECS, এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট হচ্ছে স্পট ইউরিন ফর ACR, অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও, স্পট ইউরিন ফর ACR। এই তিনটে টেস্ট, অর্থাৎ ব্লাডের টেস্ট যেগুলো বললাম আর ইউরিনের দুটি টেস্ট, এই তিনটে টেস্ট যদি আপনি বছরে অন্তত 4 বার কি 3 বার করেন, তাহলে অন্তত আপনার এস্টিমেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ একটা জায়গাতে আসবে যে আপনার কোনো ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে কিনা ফ্রম ডায়াবেটিস অর ফ্রম হাইপারটেনশন। এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলা দরকার, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ যখনই হচ্ছে বা যখনই আপনার ডাক্তারবাবু আপনাকে বললেন যে আপনার ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে, তখন নেফ্রোলজিস্টের কাছে অনেক সময়তেই মানুষ আসেন। সেখান থেকে মানুষ জানতে পারেন যে অসুখটা সারানো যাবে না, বা একটা স্টেজ অবধি প্রোগ্রেস করে গেছে যেখান থেকে আমরা স্টেজ 4 ডিজিজকে স্টেজ 2 বা স্টেজ 1-এ নিয়ে আসতে পারবো না। কিন্তু আমরা সেখানে অ্যারেস্ট করে রাখার জন্য আন্ডারলাইং কজকে কন্ট্রোল করে এবং অন্যান্য ওষুধ বিষুধ দিয়ে, যেটা আমরা অ্যাডভাইস করে থাকি, এবং রেগুলার ফলো আপ করে একটা অসুখকে একটা জায়গায় ধরে রাখার চেষ্টা করব। হাওয়েভার অনেক সময়তেই দেখা যায় মানুষ আমাদের কথায় বিভ্রান্ত হয়ে বা হোপলেস ফিল করে তারা ছুটে যান অন্যান্য চিকিৎসার সন্ধানে। সেগুলো আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। সেই চিকিৎসাগুলো করলে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে সেখানে অসুখ তো সারেই না, উল্টে অসুখটা আরও বেড়ে যায়। এইটা করতে আমি বারবার বারণ করব। আপনার যদি মনে হয় আপনার যে নেফ্রোলজিস্টের কাছে আপনি গেছেন, যার কাছেই যান, তার কথাতে আপনার মনে হচ্ছে না, আপনার মনে হচ্ছে যে আমার আরও কনসালটেশনের প্রয়োজন, প্লিজ গো ব্যাক টু অ্যানাদার নেফ্রোলজিস্ট। যার কাছেই যান তিনি যেন কিডনি বিশেষজ্ঞ হন এবং তাকেই দেখাবেন। তার কারণটা হচ্ছে এই অসুখের চিকিৎসা কিন্তু আমরা জানি কি করে করতে হয়, আমরা বুঝি কি করে করতে হয়, এবং আমরা এটাও জানি যে অসুখটাকে সারাতে গেলে আমাদের যে যে জিনিসগুলো দরকার, অর্থাৎ অসুখটাকে ধরে রাখতে গেলে আমাদের জিনিসগুলো দরকার, সারানোর প্রশ্ন নয় এখানে, সেই জিনিসগুলো আমাদের কাছে আছে, সেগুলো দিয়ে আমরা চেষ্টা করি। অনেক সময়তেই আমরা বলি যে এই ওষুধগুলো খান, ব্লাড সুগারকে কন্ট্রোল করুন, হাইপারটেনশনকে কন্ট্রোল করুন ওষুধ খেয়ে, রেগুলার ফলো আপ করে। সেগুলো মানুষ অনেক সময়তে হয়তো বুঝতে পারেন না, অনেক সময় আমাদের কথা শোনেন না, তার ফল হয় স্টেজ প্রোগ্রেশন। প্রবলেমটা হচ্ছে যে আমরা যদি দেখি যে স্টেজ 4 বা স্টেজ 5-এ অসুখটা পৌঁছে গেছে এবং সেখানে যে সিমটমগুলো বললাম সেগুলো শুরু হয়ে গেছে, তখন কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা মানুষকে তখন বলি যে আস্তে আস্তে ডায়ালিসিসের দিকে যেতে। ডায়ালিসিস হচ্ছে সেই উপায় কৃত্রিমভাবে যেখানে আমরা মানে এই যে টক্সিনগুলো যেগুলো মানুষের শরীরে জমা হয়, যেগুলো পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যায়, ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেইটা ক্রনিক কিডনি ডিজিজ হলে সেইটা কিডনি বার করতে পারে না। এবার কিডনির অনেকগুলো ফাংশন আছে, তার মধ্যে একটা প্রধান ফাংশন হচ্ছে যে কিডনি এই টক্সিনগুলোকে ইউরিনের মাধ্যমে বার করে দেয়। যখন কিডনির স্ট্রেনিং ফাংশনটা লুজ করে দুটি কিডনি, তখন দেখা যায় যে সেইগুলো আর হচ্ছে না। তার ফলে তখন সেই উপসর্গগুলো শুরু হয় যেগুলোর কথা বললাম, এবং সেখান থেকে খুব বিপজ্জনক জায়গায় একজন রুগী পৌঁছে যান, যেখান থেকে তাকে হয়তো অনেক সময় বাঁচানো যায় না। সেই অবস্থাটা যখন তৈরি হয় তখন আমরা কৃত্রিমভাবে হিমোডায়ালিসিসের সাহায্যে আমরা চেষ্টা করি যে সেইটাকে বার করে দিতে। এবং আজকের তারিখে দাঁড়িয়ে থেকে হিমোডায়ালিসিস অত্যন্ত আধুনিক, এবং মানুষ ভয় পেলেও, আমি এই কথাটা খুব অল্প ভাষায় বলবো যে মানুষের এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ হিমোডায়ালিসিস যদিও কাম্য নয়, কিন্তু হিমোডায়ালিসিস আজকের তারিখে দাঁড়িয়ে থেকে অত্যন্ত আধুনিক, এবং অত্যন্ত আধুনিক প্রক্রিয়া আমরা হিমোডায়ালিসিস করি আন্ডার প্রপার সুপারভিশন, যেখানে একজন মানুষ অলমোস্ট আ নর্মাল লাইফ লিড করতে পারে। এখানে একটা কথা বলা খুব দরকার, যেটা ক্রনিক কিডনি ডিজিজের সম্বন্ধে একটু লাগোয়া কথাটা চলেই আসে, যে যখনই আমরা দেখি যে একজন মানুষ কিডনি ফেলিয়ার পেশেন্ট, সে ডায়ালিসিসে যাচ্ছে, সেখানে আমরা যদি পেশেন্ট ইয়াং হয়, মানে অ্যাজ ইয়াং অ্যাজ 55, 60, 65,
আমরা পেশেন্টকে ট্রান্সপ্লান্টের কথা বলে থাকি, অর্থাৎ নতুন কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। সেটা অবশ্য এতটা সহজ প্রক্রিয়া নয়, কিন্তু ডায়ালিসিস থেকে বার করে এনে সে কিডনি প্রতিস্থাপন অনেক সময়তে আমরা করি এবং সেটা করে আমরা দেখতে পাই যে তার লঞ্জিভিটি আরও বেড়ে গেছে। কিন্তু সেই আলোচনাটা আজকে আমি যাচ্ছি না, তার কারণ সেটা একটা লম্বা আলোচনা হবে। ক্রনিক কিডনি ডিজিজ সম্বন্ধে আরেকটা কথা বলবো আমি খুব ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে রোল অফ ডায়েট চার্ট। এই ডায়েট চার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা মেনটেন করাটা ভীষণভাবে প্রয়োজন, স্পেশালি যখন আপনি ডায়াগনোজ হচ্ছেন ফর দ্য ফার্স্ট টাইম উইথ ক্রনিক কিডনি ডিজিজ। এখানে প্রবলেমটা হচ্ছে যে অনেকেই ডায়েট চার্টের ইম্পর্টেন্সটা বোঝেন না। অনেকেই মনে করেন বাড়ির খাবার খাচ্ছি, আমার আর কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা বারবার করে বলি হাইপারটেনসিভ, ডায়াবেটিক অর বোথ এই পেশেন্টরা যখন ক্রনিক কিডনি ডিজিজ ডায়াগনোজ হয়ে আসছেন আমাদের কাছে, যে আমাদের ওষুধ খাওয়া ছাড়া, ডায়াবেটিসের ওষুধ খাওয়া ছাড়া, হাইপারটেনশনের ওষুধ খাওয়া ছাড়া, অন্যান্য ওষুধ খাওয়া ছাড়া যেটার ওপর প্রচণ্ডভাবে চাপ দিতে হবে, জোর দিতে হবে, সেটা হচ্ছে ডায়েট চার্ট। এই ডায়েট চার্টটা হচ্ছে এমন একটা জিনিস যে ডায়েট চার্টটা ডায়েটিশিয়ানকে দিয়ে বানানো দরকার। খুব স্পেসিফিক্যালি সেগুলো মানে তৈরি করে বিভিন্ন মানুষের জন্য বিভিন্নভাবে তৈরি করা, বেসড অন ওয়েট এটসেট্রা। সেই ডায়েট চার্টটা ফলো করলে অনেক সময়ই দেখা যায় যে পেশেন্ট অ্যালং উইথ মেডিকেশনস অনেকটা ভালো আছেন এবং তার ডিজিজ অনেকটা বেশি কন্ট্রোলে আছে। ডায়েট চার্টের রোলটা এতটাই ইম্পর্টেন্ট, যেখানে ডায়েট চার্ট ছাড়া একটা পেশেন্টকে ট্রিট করাটা ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। তার কারণটা হচ্ছে খাবার হ্যাজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল টু প্লে আমাদের জীবনে। আমরা কী খাচ্ছি সেটা সবসময়তেই ইম্পর্টেন্ট, সেটা আপনার হার্টের অসুখ হোক, পেটের অসুখ হোক, কিডনির অসুখ হোক, যে অসুখই হোক। সুতরাং খাবারটা যদি আমার ঠিকমতো না হয়, খাবারটা যদি আমার পর্যাপ্ত পরিমাণে না হয়, সেটা কিন্তু একটা মেজর ইম্পর্টেন্ট জিনিস। অবভিয়াসলি খাবারের সঙ্গে একটা কথা চলেই আসে, সেটা হচ্ছে জল। কিডনির অসুখে জলের একটা রেস্ট্রিকশন বা ইনটেক একটা রেস্ট্রিকশন আছে, অর্থাৎ ফ্লুইড ইনটেকের রেস্ট্রিকশন আছে। সেটাও আমরা ভীষণভাবে মেনে চলতে বলি। ডিপেন্ডিং অন দ্য হার্ট কন্ডিশন অনেক সময় সেটা কমে বাড়ে। নর্মালি আমরা যে কোয়ান্টিটিটা খেতে বলি অফ ফ্লুইড, অর্থাৎ চা, জল, ঝোল সব মিলিয়ে, সেটা আমাদের মতন গরম দেশে মোটামুটি পেশেন্টদের অভ্যেস হয়ে যায়। কারণ আমাদের এটা বুঝে করতে হয়, কারণ আমাদের ভীষণ গরম দেশ, সামনেই গরমকাল আসছে, আপনারা সবাই জানেন। সেখানে জলের পিপাসা প্রত্যেকটা মানুষেরই পাবে এবং সেখানে কিডনি ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে যদি আমরা বলি যে আপনি একদম জল খেতে পারবেন না, সেটা বিরাট টর্চার। অবভিয়াসলি ওষুধ খেতে হয়, এমনি জল পিপাসা পায়, সুতরাং জল তেষ্টা পায়, সুতরাং সবসময়তেই আপনার জলের প্রয়োজনটা আছে। কিন্তু মেন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কখনোই এটা বোঝাতে পারবো না যে এই যে জলের যে প্রয়োজনটা, এই জলের প্রয়োজনটা সবসময়তেই আমাদের মনে হবে যে আমি যা খাচ্ছি তার থেকে আমার বেশি প্রয়োজন। ডেফিনেটলি আমার তেষ্টা বেশি পাচ্ছে, পিপাসা বেশি পাচ্ছে, আমার জলের প্রয়োজনটা বেশি। সেইটাকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে, মনটাকে বোঝাতে হবে যে আমি খেলে আমার কিডনির ক্ষতি বেশি হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং ডায়েট এবং ইনটেক এই দুটো জিনিসও হচ্ছে দে আর ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। সো ক্রনিক কিডনি ডিজিজ যদি আমাদের আজ খুব শর্টে ব্যাপারটাকে সাম আপ করতে হয়, আমাদের এখানে ওষুধ, ডায়েট এবং ইনটেক এই তিনটে জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার সঙ্গে ডায়াবেটিস এবং হাইপারটেনশন এই রোগগুলো যাদের থাকছে, যাদের যে কারণে ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে বলে প্রধান যে দুটো কারণ, আগেও বলেছি, এছাড়াও আরও অনেক কারণ আছে, কিন্তু যদি এই দুটো কারণের পেশেন্ট সবথেকে বেশি আমরা পাই, বা যদি ডায়াবেটিস, হাইপারটেনশন ডায়াগনোজ থাকে কারুর, তার রেগুলারলি কিডনি ফাংশন টেস্ট করিয়ে নেওয়া, যেগুলো আগেও বললাম, ওয়ান্স এগেন আবার বলে দিচ্ছি, ব্লাডের এবং ইউরিনের দুটো টেস্ট, ইউরিয়া ক্রিয়েট, পটাশিয়াম হিমোগ্লোবিন পিসিবি, ইউরিন আরইএমই, স্পট ইউরিন এসিআর, এই তিনটে টেস্ট করে অবশ্যই আপনার ডাক্তারবাবুকে দেখান। এবং তিনি যদি আপনাকে বলেন একজন নেফ্রোলজিস্টকে দেখাতে, তাহলে কালো বিলম্ব না করে নেফ্রোলজিস্টকে দেখাবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন, সবশেষে বলি, যে কিডনি ডিজিজ ইজ আ ভেরি সাইলেন্ট ডিজিজ। সে আপনাকে বুঝতে দেবে না, সে বেড়ে যাচ্ছে, সে একের পর এক স্টেজ পেরিয়ে একটা দুর্গম গতিতে সে এগুচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে যদি সেই গতিটাকে আমাদের থামাতে হয়, তাহলে তার আর্লি ডিটেকশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এবং সেটা যদি আমরা না করতে পারি, পরের দিকে আসলে আমাদের কাছে, আমরা পেশেন্টদেরকে অনেক সময় ডায়ালিসিসের হাত থেকে বাঁচাতে পারি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা সবসময় এটা বুঝে উঠতে পারি না যে কখন টু সি আ ডক্টর অ্যান্ড কখন নট টু। সো এই ইনফরমেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার যদি অসুখগুলো থেকে থাকে, আপনার ডাক্তারবাবু বলুন বা না বলুন, আপনি যদি টেস্টগুলো করে আপনার ডাক্তারবাবুকে দেখান এবং তারপরে যদি তিনি বলেন যে আপনি একজন নেফ্রোলজিস্টকে দেখান, তাহলে সেটা নিয়ে দেরি করবেন না। আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।